তাহলে আজকে এখান থেকে শুরু করব। আজকে আমি এই স্লাইডটা শুধু শেষ করব, আর নেক্সট দিন কোন দিন ক্লাস নেওয়া যায় এই মানে অন্যান্য দিনে না হলেও একেবারে শুক্রবারে যেটা আপনাদের রুটিন ক্লাস, ওই সময় আমি আরেকটা ক্লাস নিয়ে শেষ করে দিব আর কি, মিডের যে সিলেবাস। আজকে এই স্লাইডটা করাবো, এই স্লাইডে যতটুকু আছে আজকে এতটুকু দেখাবো, আর তারপরে আরেকটা চ্যাপ্টার থাকবে, ওটা মেবি 2 দিন লাগতে পারে। যদি আপনাদের খুব বেশি সমস্যা হয় তাহলে 2 দিন লাগবে, আমি চেষ্টা করব। আর দরকার হলে এক্সট্রা ক্লাস হিসেবে আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তারপরের উইকে হচ্ছে আপনাদের হবে, এই যে ক্লাস টেস্ট প্রেজেন্টেশন যেটা, এটা কত তারিখে পড়তেছে আমি এখনো বলতে পারছি না। এই শুক্রবার, তারপরে শুক্রবার, এই শুক্রবারে ক্লাস নিব, তারপরে শুক্রবারে হচ্ছে যে ক্লাস টেস্ট প্রেজেন্টেশন এগুলো নিব। আর আপনাদের মনে হয় বলে রাখছি, আরেকবার বলে রাখি, সেটা হচ্ছে যে আমি একটাই টাস্ক দিচ্ছি আপনাদের সবার ওয়াইজ, মানে রোল ওয়াইজ আমি টপিক দিয়ে দিচ্ছি। যদি এখনো শেষ করিনি, যাদের ভাগ্যে হচ্ছে যেগুলো পড়াইনি এখনো সেগুলো পড়ছে, সেগুলো পড়াবো, সমস্যা নাই। আর এটা যেটা করতে হবে, এটার উপরে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে হবে। সেটাকে আপনি চাইলে প্রেজেন্টেশন স্লাইডটাই আমাকে ডিরেক্ট পাঠাতে পারেন। পাঠাবেন বলতে ক্লাসরুমে দিবেন আমাকে। আমি যেহেতু সবকিছু ক্লাসরুমে দিচ্ছি, তা আপনারা ক্লাসরুমে আমাকে হচ্ছে সাবমিট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাসাইন যতজন আছে সবাই হচ্ছে আমাকে দিল কিনা। আর হচ্ছে মার্কিংটা আমি তিনটা মার্কিং এ এই একটা টপিকের উপরেই করব। আপনাদের একটা কাজের উপরেই 3টা মার্কিং হবে, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট আর প্রেজেন্টেশন। শুধুমাত্র ডকুমেন্টটা আপনারা আমাকে ক্লাসরুমে দেবেন আর লাইভে এসে প্রেজেন্ট করবেন, আর এটার উপরে আমি 3টা মার্কিং করব। আচ্ছা, এগুলো নিয়ে আরো কথা হবে পরে, সমস্যা নাই। আমি তাহলে একটু শুরু করি, ক্লাসটা শুরু করি আজকে। অনেকেই চলে আসছে মনে হয়, আরো অনেকে ছিল। আচ্ছা, আসুক, আস্তে আস্তে শুরু করি। লজিক্যাল কনসিকুয়েন্স, এটা মনে হয় আমি মানে কোথাও কোনো এক জায়গাতে হয়তো বলা হয়ে গেছিল। লজিক্যাল কনসিকুয়েন্সটা কি, এখানে আরেকবার যেটা দেয়া আছে সেটা হচ্ছে লজিক্যাল কনসিকুয়েন্স ইন এফওপিএল। মানে এফওপিএল এ লজিক্যাল কনসিকুয়েন্সটা আসলে কিরকম সেটা এখানে দেখানো। আর লজিক্যাল কনসিকুয়েন্সের হচ্ছে ডেফিনিশন আমরা দেখছিলাম, যেখানে বলা হয়েছিল যদি আমাদের একটা কম্পাউন্ড প্রপোজিশন থাকে, কম্পাউন্ড প্রপোজিশন আপনি যদি চিন্তা করেন কম্পাউন্ড সেন্টেন্সের মতো, যদি ইংলিশ সেন্টেন্স চিন্তা করেন, কম্পাউন্ড সেন্টেন্স মানে একাধিক সেন্টেন্স থাকে, একটা কনজাংশনের মাধ্যমে একাধিক সেন্টেন্সকে অ্যাড করা যায়, সেটাকে আমরা বলি কম্পাউন্ড। তো এরকম কম্পাউন্ড সেন্টেন্স থাকলে সেই সেন্টেন্সটাকে আমরা স্যাটিসফাই করতে পারবো কখন, যখন ওই সেন্টেন্সের ফার্স্ট পার্ট বা ফার্স্ট সেন্টেন্সটা যদি স্যাটিসফাই হয়। এরকম একটা এক্সাম্পল ছিল যে আমার দুটা প্রপোজিশন ছিল, একটা পি একটা কিউ, আর কম্পাউন্ড প্রপোজিশনটা ছিল পি অ্যান্ড কিউ। এখন পি অ্যান্ড কিউ এর যে রেজাল্টটা সেটা যদি ট্রু হয় এবং পি এর রেজাল্টটা যদি ট্রু হয়, তাহলে আমরা বলবো যে পি অ্যান্ড কিউ কে স্যাটিসফাই করছে। তাই না? স্যাটিসফাই মানে হচ্ছে যে এটাকে আমরা, এটার যে রেজাল্টটা সেটা যদি ট্রু হয় তাহলে রেজাল্ট ট্রু হবে, ওটা যদি ফলস হয় তাহলে এটারও রেজাল্ট ফলস হবে। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের যে কনসিকুয়েন্স মানেই হচ্ছে সিরিয়ালি, ঠিক আছে, সিরিয়াল মেনটেন করা। যেমন হচ্ছে আমি যেটা বললাম, আমি একটু লিখে দিই এখানে, সেটা হচ্ছে আমার কম্পাউন্ড প্রপোজিশনটা ছিল পি অ্যান্ড কিউ, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে লজিক্যাল কনসিকুয়েন্সের ডেফিনেশন দেওয়া, তাই তো? লজিক্যাল কনসিকুয়েন্সের ডেফিনেশনটা কি হবে, যদি এটা টোটাল রেজাল্টটা ট্রু হয়, তাহলে পি এর রেজাল্টটাও যদি ট্রু হয়, তাহলে আমরা বলতে পারবো পি যে প্রপোজিশনটা সেটা পি অ্যান্ড কিউ কে স্যাটিসফাই করছে। তার মানে পিটা হচ্ছে লজিক্যাল কনসিকুয়েন্স অফ পি অ্যান্ড কিউ। এখন যদি আমি বলি যে এই পি অ্যান্ড কিউ এটার রেজাল্ট হচ্ছে ফলস, ঠিক আছে, টোটাল রেজাল্টটা হচ্ছে ফলস। এখন যদি পি ট্রু হয় তাহলে কিন্তু লজিক্যাল কনসিকুয়েন্স হবে না, এটাকে কি হতে হবে, ফলস হতে হবে, ঠিক আছে। এটা যদি ফলস হয় তাহলেই এই পিটা পি অ্যান্ড কিউ এর লজিক্যাল কনসিকুয়েন্স হবে। ঠিক সেরকমই এই জিনিসটা আমি একটু রিমাইন্ড করে দিলাম এই কারণে যে এখানে সেম ওই জিনিসটাই, শুধুমাত্র এটা এফওপিএল এর জন্য। এফওপিএল এর জন্য এখানে কি বলা হয়েছে যে একটা ওয়েল ফর্ম ফর্মুলা কিউ, এখানে পি এর জায়গায় কিউ নেওয়া হয়েছে। কিউ হচ্ছে লজিক্যাল কনসিকুয়েন্স অফ দ্য ওয়েল ফর্ম ফর্মুলাস P1, P2 আপ টু Pn, ঠিক আছে। এখানে একটু দেখেন, এটা হচ্ছে সিঙ্গেল ওয়েল ফর্ম ফর্মুলা বলা হয়েছে, আর এখানে বলা হচ্ছে ফর্মুলাস মানে হচ্ছে প্লুরাল। প্লুরাল কেন? কারণ এখানে মাল্টিপল সেন্টেন্স আছে,
P1 P2 Pn পর্যন্ত, ঠিক আছে? আর আমাদের ওয়েল ফর্ম ফর্মুলাটা বলা হচ্ছে কিউ কে, ঠিক আছে? এটা কি হবে? কিউ এই যে P1 P2 Pn এর লজিক্যাল কনসিকুয়েন্স হবে যদি এটার এন্ড ট্রু হয় তাহলে কিউ অবশ্যই ট্রু হবে। একটু আগে আমি এটা দেখালাম সেটার মতোই ওখানে P and Q ছিল, এখানে হচ্ছে P1 P2 আপ টু Pn সবগুলোর এন্ড। এটা যদি ট্রু হয় তাহলে কিউ ও ট্রু হবে। এটা যদি ফলস হয় তাহলে কিউ ও ফলস হবে, তখনই এটা লজিক্যাল কনসিকুয়েন্স হবে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই and implies Q। এর আগে যেটা ছিল সেটাকে আমরা কিভাবে লিখতে পারতাম? P and Q implies P। এটাকে আমরা এভাবে লিখতে পারতাম, তাই না? এটার যেটা রেজাল্ট, এই সেকেন্ড যে পার্টটা ওটার রেজাল্ট সেম হবে। যদি সেম হয় তখনই লজিক্যাল কনসিকুয়েন্স বলতে পারবো, আদারওয়াইজ আমরা বলতে পারবো না। এখন এক্সাম্পল হিসেবে আমরা কি দিতে পারি? এক্সাম্পল হিসেবে এখানে একটা দেয়া আছে P1 প্রথম সেন্টেন্স, যেটা হচ্ছে বিল একটা পার্সনের নাম, বিল ইজ ক্লেভার। এটাকে আমরা সরাসরি FOPL এ লিখছি ফাংশনের হিসেবে ক্লেভার বিল, ঠিক আছে? আর P2 টা কি? P2 টা একটা সেন্টেন্স, যারা ক্লেভার তারাই সাকসিড করে, এরকম একটা সেন্টেন্স। তার মানে ফর অল অফ এক্স ক্লেভার এক্স ইমপ্লাইজ সাকসিড এক্স। এক্স যদি ক্লেভার তাহলে এক্স কি অবশ্যই সাকসিড করবে, ঠিক আছে? এখান থেকে আমরা একটা কনক্লুশন নিয়ে আসতে পারি যে এক্স যদি বিল হয়, এক্স টা একটা ভ্যারিয়েবল, এক্স এর জায়গায় আমরা একটা পার্সন লিখলাম বিল, বা এক্স এর জায়গায় আপনি অন্য একটা পার্সন লেখেন রহিম, করিম, ঠিক আছে? তাহলে এক্স যদি রহিম হয় তাহলে এক্স কি অবশ্যই সাকসিড করবে। আমাদের কনক্লুশনটা হচ্ছে কিউ। তার মানে কিউ যদি এই টোটাল সেন্টেন্সটা যদি ট্রু হয় তাহলে কিউ এর রেজাল্টও কি হবে? ট্রু হবে। তখনই কিউ কি হবে? এই টোটাল সেন্টেন্সের লজিক্যাল কনসিকুয়েন্স। এটা কি বোঝা গেল এখন আপনাদের FOPL এর ক্ষেত্রে? আর এমনি নরমালি আমরা সেন্টেন্সের ক্ষেত্রে যেটা বলছিলাম এক্সাম্পল, যে একটা কম্পাউন্ড প্রপোজিশন থাকবে, তার রেজাল্টটা এবং যেটা লজিক্যাল কনসিকুয়েন্স সেটা রেজাল্টটা সেম হবে। আর FOPL এর ক্ষেত্রে যদি বলা হয় যে একটা সেন্টেন্স এরকম যে যেই চালাক সেই হচ্ছে সাকসিড করে, তাই না? যারা চালাক তারা লাইফে সাকসিড করে। তার মানে আমরা যদি এক্স এর পরিবর্তে এখানে রহিম করিম লিখি, রহিম যদি চালাক হয় তাহলে সে কি সাকসিড করবে। এইটা হচ্ছে রেজাল্ট। এই যে P1 একটা সেন্টেন্স, P2 হচ্ছে আরেকটা কম্পাউন্ড সেন্টেন্স, এখান থেকে আমরা একটা কনক্লুশন দাঁড় করালাম, সেটা হচ্ছে কিউ। যদি এটা ট্রু হয়, অবশ্যই এটাকে ট্রু হতে হবে। আর যদি এটা ফলস হয়, এটাও যদি ফলস হয় তাহলে কি হবে? লজিক্যাল কনসিকুয়েন্স হবে নাকি হবে না? বলতে পারবেন কেউ? সাপোজ এটা হচ্ছে ফলস, এটার রেজাল্ট হচ্ছে ফলস। তাহলে এটাও ফলস। তখন কি এটা লজিক্যাল কনসিকুয়েন্স হবে নাকি হবে না? কেউ কি বলতে পারবেন? আচ্ছা, কেউ বলতে পারবেন না? আমি কি বোঝাতে পারছি? আমি শুধু এতটুকু বলার চেষ্টা করলাম যে সাপোজ আপনাদের একটা সেন্টেন্স দেয়া আছে। এখানে একটা সেন্টেন্স দেয়া আছে যে ক্লেভার সে সাকসিড করে। আমরা অনেক সময় এরকমও বলি না, যারা পড়াশোনা করে তারাই লাইফে হচ্ছে সাকসিড করে। ধরেন আপনি যারা পরিশ্রমী তারাই লাইফে সাকসিড করে। তো যদি একটা মানুষ পরিশ্রমী হয় তাহলে সে লাইফে সাকসিড করবে, এরকম একটা বিষয়। যদি সে পরিশ্রমী না হয় তাহলে সে সাকসিড করবে না। এখন আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে এক্স। এখন আমি যদি বলি এই পার্সন এক্স এর জায়গায় আমি রহিম লিখলাম, ঠিক আছে? রহিম ইজ ইন্ডাস্ট্রিয়াস, মানে যে পরিশ্রমী, ঠিক আছে? তাহলে সে কি করবে? সে অবশ্যই সাকসিড করবে, তাহলে সেটা ট্রু হবে। আবার যদি আমি বলি রহিম ইজ নট ইন্ডাস্ট্রিয়াস, তাহলে সে কি করবে? সাকসিড করবে না, তাহলে কি হয়ে যাবে? এটা ফলস হয়ে যাবে। তাহলে দুটাই ফলস হয়ে যাবে। দুটাই যদি ফলস হয় তার মানে কি? সেম। কিন্তু আমাদের যে রেজাল্টটা আমরা প্রুফ করতে চাচ্ছি সেটাই হচ্ছে, কারণ সে যদি পরিশ্রমী না হয় তাহলে সে সাকসিড করতে পারবে না। তার মানে সে পরিশ্রমী হলে সাকসিড করবে। দুটাই সেম কথা। তার মানে দুটাই যদি ফলস হয় তখনও লজিক্যাল কনসিকুয়েন্স হবে। দুটা ট্রু হলে লজিক্যাল কনসিকুয়েন্স হবে। বাট কোন একটা ফলস, কোন একটা ট্রু হলে সেটা হবে না। ঠিক আছে? যদি এটা ফলস হয়, এটা যদি ট্রু হয়ে যায় তাহলে হবে না। এটা ফলস মানে কি? যে হচ্ছে পরিশ্রমী না বা যে চালাক না সে সাকসিড করবে না। আর এটা ট্রু মানে যে সে হচ্ছে কি পরিশ্রমী বাট সাকসিড করতে পারতেছে না। এটা তাহলে এই সেন্টেন্সের সাথে ম্যাচ করবে না।
ঠিক আছে? খুবই সহজ। মানে বুঝতে সমস্যা হলে আরেকবার মানে আপনারা বলতে পারেন। তাহলে আমি অন্য কোনো এক্সাম্পল দিয়ে বলতে পারবো বা কোথাও বুঝতে পারছেন না সেটা বলতে পারেন। যে আগে এতটুকু বলেন যে লজিক্যাল কনসিকুয়েন্স এর কনসেপ্টটা বোঝা গেছে কিনা? জি ম্যাম, এবার বুঝতে পারছি। আর FOPL এ যেটা সেটা সেন্টেন্স দিয়ে বোঝানো। ওখানে ছিল শুধুমাত্র একটা প্রপোজিশন দিয়ে দেখানো আর এখানে একটা সেন্টেন্স দিয়ে দেখানো। যে আপনারা এরকম আপনারা যদি এটা হতে পারে আপনারা যদি ক্লাস করেন সবগুলো ক্লাস করেন তাহলে আপনারা অ্যাটেন্ডেন্স এ ফুল মার্কস পাবেন। এটা একটা এক্সাম্পল হতে পারে। যদি আপনারা ক্লাস না করেন তাহলে অ্যাটেন্ডেন্স এ ফুল মার্কস পাবেন না। তাই না? তাহলে এখন আপনাদের মধ্যে একজন হচ্ছে ধরেন সবাই না। যারা P1, P2, PN যারা হচ্ছে ফুল ক্লাস করছে। সবাই তো আর ফুল ক্লাস করে না, সব ক্লাস করে না। এদের মধ্যে কিছু পার্সন যারা ফুল ক্লাস করছে। তাহলে তাদের যে রেজাল্টটা সেটা কি হয়ে যাবে? ট্রু হবে, তাই না? তো তাদের একজন কি হয়ে যাবে সেটা এই পুরো সেট অফ সেন্টেন্সের লজিক্যাল কনসিকুয়েন্স। তার মানে যারা হচ্ছে সবগুলো ক্লাস করবে তারা হচ্ছে ফুল মার্কস পাবে অ্যাটেন্ডেন্স। যারা ক্লাস করবে না তারা পাবে না। এটাই হচ্ছে লজিক্যাল কনসিকুয়েন্সের একটা রিয়েল লাইফ এক্সাম্পল। এখন হচ্ছে তাহলে আমি পরের টপিকে যাই। পরের টপিকে যেটা আছে সেটা হচ্ছে CNF। এটার মানে ফর্ম, এটার ফুল মিনিং হচ্ছে কনজাংটিভ নরমাল ফর্ম। মানে আমাদের এতক্ষণ ধরে আমরা এই চ্যাপ্টারে যেগুলো পড়তেছিলাম, যে আমি বারবার বলতেছি যে FOPL, ইংলিশ সেন্টেন্স সেগুলোকে আমরা ফাংশনে বা প্রেডিকেটসে কনভার্ট করতেছি। এই সবগুলোর কাজ হচ্ছে আমাদের মেশিনকে বোঝানো। এখন মেশিনকে বোঝানোর জন্য আমাদের কি করতে হবে? 0-1 এ নিয়ে যেতে হবে, তাই তো? এখন 0-1 এ নিয়ে যাওয়ার জন্য এই একটা আমাদের টার্ম CNF। এটার মাধ্যমে আমরা কি করতে পারবো? আমাদের সেন্টেন্স গুলোকে 0-1 এ নিয়ে যেতে পারবো। তার মানে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা জানতে হবে একটু। সেটা হচ্ছে এটা কঠিন কিছু না। F1 to Fn পর্যন্ত is consisting of the disjunction of literal only। আপনাদের সবগুলোকে আমরা হচ্ছে and করে রাখলাম। এটা যদি কনজাংটিভ নরমাল ফর্ম হয়। ঠিক আছে? এখন কনজাংটিভ নরমাল ফর্মটা হচ্ছে এটাকে সংক্ষেপে বলা যায় কনজাংশন অফ ডিসজাংশনস। বিষয়টা কিরকম আমি দেখাই। কনজাংশন অফ ডিসজাংশনস, এই যে কনজাংশন মানে হচ্ছে and। ঠিক আছে? এটা মানে আপনারা ইংলিশ সেন্টেন্স মানে ইংলিশ গ্রামার যারা পড়ে আসছেন ভালো করে তারা হয়তো একটু মনে করতে পারবেন যে কনজাংশন মানে হচ্ছে and করা, তাই না? আর ডিসজাংশন মানে হচ্ছে or করা, or মানে অথবা। আর কনজাংশন মানে হচ্ছে এবং। তো এই যে কনজাংশন অফ ডিসজাংশন মানে হচ্ছে ডিসজাংশন মানে হচ্ছে or। আপনারা একটু খেয়াল করেন ব্র্যাকেটের মধ্যে যেই টার্মগুলো আছে সেগুলো কিন্তু or অবস্থায় আছে, মানে ডিসজাংশন অবস্থায় আছে। আর তারা নিজেদের মধ্যে আবার and অপারেশনের মাধ্যমে কানেক্টেড। মানে হচ্ছে এই যে কনজাংশন অফ ডিসজাংশন। এটা একটা আছে সেটা হচ্ছে DNF, ডিসজাংশন অফ কনজাংশন। মানে এটার ফুল মিনিং হচ্ছে ডিসজাংটিভ নরমাল ফর্ম। ডিসজাংশন মানে হচ্ছে or, হ্যাঁ, আর কনজাংশন মানে হচ্ছে এবং। এই চিহ্নটা হচ্ছে or, তাই না? এটা আমরা সবাই জানি। or হচ্ছে এটা, আর and কে আমরা এভাবেও লিখি অপোজিট সাইন অফ ভি, আর অরটা হচ্ছে ভি এর মতোই। আর অথবা আমরা এভাবেই লিখি লজিক্যাল and যেটা সেটা এভাবে লিখি, লজিক আর অরকে আমরা এভাবে লিখি। এটা ইচ্ছা মতো আমরা এখানে জাস্ট বোঝানোর জন্য যে or ডিসজাংশনটা মানে হচ্ছে or, কনজাংশনটা মানে হচ্ছে and। তার মানে DNF এ কি হবে? DNF টা হবে ডিসজাংশন অফ কনজাংশন। মানে কনজাংশনের ডিসজাংশন। অফ যেহেতু এর, অফ এর বাংলাটা হচ্ছে এর, তাই না? তার মানে এই যে কনজাংশনের ডিসজাংশন। ডিসজাংশন মানে হচ্ছে or। আপনারা খেয়াল করেন ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু সব কনজাংশন, তাই না? কনজাংশনের ডিসজাংশন। ওই কনজাংশন ব্র্যাকেটের ভিতর কনজাংশন গুলারই ডিসজাংশন হচ্ছে। ডিসজাংশন হবে, এটা DNF। আর CNF টা হবে কি? CNF টা উল্টা, সেটা হবে ব্র্যাকেটের মধ্যে ডিসজাংশন থাকবে সেগুলোর কি হবে? কনজাংশন হবে, কনজাংশন হবে, মানে অপোজিট। আপনারা শুধু এটা মাথায় রাখবেন CNF এর ক্ষেত্রে মানে মেইন আপনারা মানে একটু খেয়াল করেন যে মেইন কাজটা হচ্ছে এটা, তাই না? আমরা যখন ছোটবেলাতে সরল অঙ্ক করছিলাম মনে আছে আপনাদের?
যোগ বিয়োগ গুণ ভাগ করছি, ফার্স্টে হচ্ছে ব্র্যাকেটের কাজ করছি, দেন হচ্ছে আদার্স কাজগুলো করছি। ঠিক ওরকম যে আমাদের নিজেদের মধ্যে একটা কানেকশন থাকে। এই যে ব্র্যাকেটের মধ্যে এগুলাকে ধরি আমরা একটা পার্ট ধরি। এটা যদি একটা পার্ট হয়, এটা যদি একটা পার্ট হয়, আমরা ছোট ছোট ভাগ করে নিতাম। এটাকে ধরলাম যে এ, এটা বি। এখন আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি এ অ্যান্ড বি অ্যান্ড নট আর, তাই না? ছোট্ট করে লিখলাম। তাহলে দেখেন সবগুলো কিন্তু অ্যান্ড হয়ে গেল। কনজাংশন হয়ে আবার ডিভাইড করতে পারবো। এরকম মাথায় রাখতে হবে যে সিএনএফ মানেই হচ্ছে আমাদের মূল অপারেশনটা হবে অ্যান্ড কনজাংশন। আর ডিএনএফ মানে হচ্ছে আমাদের মূল অপারেশনটা হবে অর, মানে হচ্ছে ডিসজাংশন। এটা মাথায় থাকলেই হবে। আচ্ছা, এটুকু বোঝা যায়। এরপরে আমরা এখন আসতেছি খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে, সেটা হচ্ছে আমরা ক্লোজাল ফর্মে কনভার্ট করব। আমাদের এফওপিএল যেগুলো ছিল সবগুলোকে ক্লোজাল ফর্মে নিয়ে যাব। ক্লোজাল ফর্ম কি সেটা আমরা দেখব, তারপরে আমরা ক্লোজাল ফর্মে যাব। তো এখানে যেটা বলা হয়েছে, ক্লোজাল ফর্মে যাওয়ার আগে রিজলিউশন নামে একটা টপিক চলে আসছে। রিজলিউশনের উপরে এরপরে যে আমি ক্লাসটা নেব সেটা রিজলিউশনের উপরে নিব। এটা একটা পুরো একটা চ্যাপ্টার। তো রিজলিউশনটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যখন মাল্টিপল সেন্টেন্স লিখি, ধরেন যে আমাদের তো অনেক সেন্টেন্স নিয়ে কাজ করতে হবে। একটা মেশিনকে বোঝানোর জন্য অনেক ধরনের সেন্টেন্স থাকবে। তো রিজলিউশন যেটা করবে সেটা হচ্ছে যে আপনার যদি মাল্টিপল সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সের মধ্যে কমন কিছু টার্ম থাকে বা এমন কিছু থাকে যেটা হচ্ছে দুটা সেন্টেন্সে কমন বা কোনো একটা সেন্টেন্সে গিয়ে কমন হয়ে যায়। সেগুলো আমরা বোঝার জন্য আমাদের একটা মেথডের দরকার পড়ে, আমাদের একটা অ্যালগরিদমের দরকার পড়ে, যার কারণে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে সেম জিনিস। ঠিক আছে? যখন আপনারা রিজলিউশন দেখবেন তখন ভালোভাবে বুঝতে পারবেন। এখানে এতটুকু বলে রাখি যে রিজলিউশন ইজ ওয়ান অফ দ্য মেথড বাই হুইচ উই ক্যান ডু মেকানিক্যাল ইনফারেন্স প্রোগ্রামেটিক্যালি। ঠিক আছে? আমাদের যদি বিভিন্ন ধরনের মেকানিক্যাল পার্ট থাকে, মেকানিক্যাল ইনফারেন্স মানে এখানে বলা হচ্ছে যে সাপোজ আপনার হচ্ছে সেট অফ স্টেটমেন্ট আছে, মাল্টিপল সেট অফ স্টেটমেন্ট আছে, যেখানে দুটো স্টেটমেন্ট সেম। এরকম অনেক হতে পারে। ধরেন যে আপনারা একই ব্যাচের, মানে আপনারা দুটা ব্যাচের ক্লাস করাচ্ছি আমি, তার মধ্যে একই ব্যাচের কয়েকজন আছেন, আবার অন্য ব্যাচেরও কয়েকজন আছেন। আপনাদের ব্যাচটা কিন্তু সেম, মানে ব্যাচ যে নেমটা, আপনারা হচ্ছে ব্যাচটা আলাদা, আপনাদের ডিপার্টমেন্টটা হচ্ছে সেম, তাই না? যে আপনারা সবাই হচ্ছে সিইসি ডিপার্টমেন্টের আন্ডারে আছেন। তার মানে আমাকে যখন আমি আরো কয়েকটা ব্যাচের ক্লাস নিব বা অন্য ডিপার্টমেন্টের ক্লাস নিব, তখন আমি কি করতে পারবো? ডিভাইড করতে পারবো যে সিএসসি আলাদা, অন্য ডিপার্টমেন্ট সেটা আলাদা। এইভাবে যখন আমি ক্যাটাগরাইজ করতে পারবো, মানে সেম ক্লাসে নিয়ে আসতে পারবো, তখন আমার রিজলিউশনটা দরকার পড়বে। ঠিক আছে? The resolution requires that all statement be converted into normalized closal form. Resolution কি করবে? আমাদেরকে সব স্টেটমেন্টকে নরমালাইজ করবে। নরমালাইজ করা মানে হচ্ছে যে আপনারা হচ্ছে, আমি যখন বললাম যে আপনাদের সিএসসি আমি এক পাশে করে ফেললাম, তারপর ত্রিপলিকে আর এক পাশে করে ফেললাম, তারপর সিএসসি থেকে আবার ব্যাচ ওয়াইজ আপনাদের আলাদা করে ফেললাম। এগুলো হচ্ছে নরমালাইজেশন। নরমালাইজেশন মানে হচ্ছে যে আমাদের যেন কোনো ধরনের রিপিটেশন না থাকে। যত ধরনের একই ধরনের জিনিস আছে সবগুলোকে একটা ক্যাটাগরিতে নিয়ে আসা, তারপরে আদার্স যারা একই ধরনের আছে তাদেরকে আরেকটা ক্যাটাগরিতে নিয়ে যাওয়া, এইভাবে আমরা নরমালাইজ করব। ঠিক আছে? এখন ক্লজটা কি? আমরা যে ক্লোজাল ফর্মে যে কনভার্ট করব, তো ক্লজটা কি সেটা আমাদের একটু জানতে হবে। We define clause as the disjunction of a number of literal. লিটারাল মানে হচ্ছে যে অ্যাটমিক সেন্টেন্স, মানে যেটা আমরা বলি মৌলিক সেন্টেন্স, যেটাকে আমরা আর ভাগ করতে পারবো না, ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে নেওয়া আছে। তাহলে ক্লজটা হচ্ছে ডিসজাংশন অফ এ নাম্বার অফ লিটারাল, মানে হচ্ছে আমি সবকিছু নরমালাইজ করে ফেললাম। ঠিক আছে? আপনারা ধরেন যে সেকেন্ড ব্যাচ আর থার্ড ব্যাচের স্টুডেন্ট একসাথে ক্লাস করতেছেন আমার ক্লাসে। আমি কি করব? যখন রেজাল্ট করব বা মার্কিং করব তখন আপনাদের আলাদা করে দিব, তাই না? যে সেকেন্ড ব্যাচকে আলাদা করব, থার্ড ব্যাচকে আলাদা করব, তারপর সেকেন্ড ব্যাচ আবার রোল ওয়াইজ আমি ডিভাইড করব। এই জিনিসটাই আমি করতেছি হচ্ছে ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি। যখন একজনকে আমি রোলে নিয়ে আসলাম, তারপরে কিন্তু আর ডিভাইড করা যাবে না সেটাকে। যখন একজনের রোল, তার যেই মার্কিং সেটা আমি করে দিলাম, সেকেন্ড রোল তার মার্কিং করে দিলাম। তার মানে একেকটা আইডি হচ্ছে একেকটা লিটারাল। আপনারা একেকজন হচ্ছেন একেকটা লিটারাল। আমার যে সিস্টেম সেখানে। তার মানে
আপনাদের একজনের সাথে আরেকজনের কিন্তু কোনো রিলেশন নাই, মানে আপনারা ডিসজাংক্টেড, কনজাংক্টেড না, কারণ আপনারা ইন্ডিভিজুয়ালি পরীক্ষা দিচ্ছেন, আপনাদের মার্কস হবে ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? তার মানে আপনারা এক একজন হচ্ছেন এক একটা লিটারাল। এটার বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। একটা অনেক বড় সেন্টেন্স থাকতে পারে, নাম্বার অফ সেন্টেন্সেস থাকতে পারে, সবগুলোকে আমি কি করব, ছোট ছোট ভাগে ভাগ করে নেব। এগুলোকেই বলা হচ্ছে ক্লজ। তো এখানে দুই ধরনের ক্লজ বলা হয়েছে, একটা হচ্ছে গ্রাউন্ড আর একটা হচ্ছে হর্ন। গ্রাউন্ড ক্লজটা হচ্ছে, এটা ভ্যারিয়েবলের উপর ভিত্তি করে এই ডিফারেন্সটা করা হয়েছে। গ্রাউন্ড ক্লজে কোনো ধরনের ভ্যারিয়েবল থাকবে না, সবকিছু হবে কনস্ট্যান্ট। আর হর্ন ক্লজে অ্যাটলিস্ট একটা ভ্যারিয়েবল থাকবে। এগুলো পরবর্তীতে গিয়ে লাগবে না, এটা শুধুমাত্র জানার জন্য। এরপরে আমরা কি শুধুমাত্র হচ্ছে এফওপিও থেকে কিভাবে ক্লোজাল ফর্মে কনভার্ট করব সেটার স্টেপগুলো দেখব। এটা শুধুমাত্র জানার জন্য যে ক্লজ দুই ধরনের হয়, একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে হর্ন। গ্রাউন্ড ক্লজে কোনো ভ্যারিয়েবল থাকবে না। যেমন আপনাদের যখন আমি মার্কিং করব, তখন কিন্তু আমি ভ্যারিয়েবল বলতে এখানে যেটা বলা হচ্ছে, আপনাদের যেটা নাম্বার সেটা কিন্তু ফিক্সড। ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবলটা হচ্ছে যে আপনারা যেই ধরেন যে হচ্ছে কোনো কিছু ভ্যারি করার মতো কিছু আছে কি নাম্বারের ক্ষেত্রে? আপনারা যা দিবেন সেটাই আপনারা পাবেন, তাই তো? ভ্যারি করার মতো কিছু নাই এখানে। তার মানে আপনাদের যে মার্কিংটা সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লজ। আর হর্ন ক্লজ কি? যেখানে এটলিস্ট একটা ভ্যারিয়েবল থাকবে। মানে ভ্যারি করার মতো কিছু একটা থাকবে। এই দুটাই হচ্ছে মানে দুটা ডিফারেন্ট জিনিস, একটা গ্রাউন্ড আর একটা হচ্ছে হর্ন। মানে মাথায় রাখবেন গ্রাউন্ড মানে হচ্ছে যেটা আমরা বলি যে কোনো ধরনের হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট হলে গ্রাউন্ড কারেন্ট মানে হচ্ছে যেখানে কোনো ধরনের কারেন্ট থাকে না। তার মানে এখানে হচ্ছে ভ্যারিয়েবল থাকবে না। এভাবে মাথায় রাখতে পারেন। আর হর্ন ক্লজ মানে হচ্ছে এটলিস্ট একটা ভ্যারিয়েবল অথবা একটা পজিটিভ লিটারাল থাকবে। আচ্ছা, তাহলে ক্লজ যদি হয়ে থাকে, এরপরে যেই টার্মটা আসতেছে এই টার্মটাও খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে স্কলিমাইজেশন। এটা বোঝানোর জন্য বা এটা একটু বুঝতে একটু মনে হয় বেশি মনোযোগ দিতে হবে আপনাদের। এই জন্য আগেই বলে রাখি যে এটার উপরে আপনাদের মানে অ্যাসাইনমেন্ট থাকতে পারে স্কলিমাইজেশনের উপরে। আর স্কলিমাইজেশনটা জানলে এই যে ক্লোজাল ফর্মটা ইজিলি হয়ে যাবে। আমরা যখন ক্লোজাল ফর্মে কনভার্ট করব তখন স্কলিমাইজেশনটা দরকার পড়বে। এই জন্য আমরা আগে এটা দেখে নেই, তারপরে আমরা ক্লোজাল ফর্মে যাব। আমরা দুটা টার্ম দেখে আসলাম ক্লোজাল ফর্মে যাওয়ার আগে। একটা হচ্ছে আমাদের ক্লজ আর একটা হচ্ছে এখন স্কলিমাইজেশন। স্কলিমাইজেশন টার্মটা একটু কঠিন মনে হতে পারে নামটা, কিন্তু এটার কাজটা একটু ইম্পর্টেন্ট। এবং এটা কি এটা আমরা এখন একটু বলি। আমরা দুটা কোয়ান্টিফায়ার দেখছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমি যখন কোয়ান্টিফায়ার বলছিলাম, এফওপিএল এর সিনট্যাক্স যখন বলা হয়েছিল তখন সেখানে কোয়ান্টিফায়ার ছিল, ফাংশন, প্রেডিকেট, ভ্যারিয়েবল, তারপরে কোয়ান্টিফায়ার, এইগুলো ছিল সিনট্যাক্সের মধ্যে। কোয়ান্টিফায়ারে দুই ধরনের কোয়ান্টিফায়ার ছিল, একটা হচ্ছে ফর অল আর একটা হচ্ছে দেয়ার এক্সিস্ট, তাই না? দুটা কোয়ান্টিফায়ার ছিল। আচ্ছা, ফর অল যে কোয়ান্টিফায়ারটা সেটাকে আমরা কি করতে পারি? করে একেবারে বাদ দিয়ে দিতে পারি। যে আপনারা সবাই এই কাজটা করেন। এটা বলতে পারি, আবার আমি বলতে পারি যে আপনারা কাজটা করেন। সবাই কিন্তু আমি নাও বলতে পারি। ঠিক আছে? মানে ফর অলটাকে আমরা সিম্পলিফাই করে বাদ দিতে পারি। কিন্তু যখনই থাকবে আমাদের দেয়ার এক্সিস্ট মানে কিছু, তখন আমরা সেটাকে কিন্তু বাদ দিতে পারবো না। একেবারেই বাদ দিতে পারবো না। ঠিক আছে? আমরা অনেক সময় বলি যে সবকিছু না বলে একটা সবকিছুটাকে উহ্য রাখি। যে আপনারা আসেন বা আপনারা হচ্ছে এই কাজটা করেন। তার মানে আপনারা সবাই করেন। ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে সিম্পলিফিকেশন। ফর অল কে আমরা সিম্পলিফাই করে বাদ দিতে পারবো। বাট দেয়ার এক্সিস্ট কে মানে কিছু পার্সন হলে সেটাকে আর বাদ দেয়া যায় না। সেটাকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এটাকেই বলা হচ্ছে স্কলিমাইজেশন। ঠিক আছে? এটা বলা হচ্ছে যে স্কলিমাইজেশনটা কি? ইউজড টু এলিমিনেট এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার মানে দেয়ার এক্সিস্ট সেটাকে বলা হয় এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার থ্রু আ সাবস্টিটিউশন প্রসেস। এটাকে আমরা সিম্পলিফাই করে বাদ দিতে পারবো না, এটাকে আমরা সাবস্টিটিউট করব। সাবস্টিটিউট করা মানে হচ্ছে তার পরিবর্তে অন্য কাউকে বসানো। এমনভাবে বসানো যেন আমরা সেন্টেন্সটাকে পরবর্তীতে মানে সিম্পলি প্রেজেন্ট করতে পারি, 0-1 এ নিয়ে যেতে পারি। আমাদের যেন প্রবলেম না হয়। সিএনএফ এ কনভার্ট করতে পারি অথবা ডিএনএফ এ কনভার্ট করতে পারি। এই জন্য আমরা কি করব? এটাকে সাবস্টিটিউট করব।
এখন সাবস্টিটিউট কিভাবে করব? ধরেন আপনার সেন্টেন্স দেয়া আছে দেয়ার এক্সিস্ট এক্স পি অফ এক্স। ঠিক আছে? মানে পি হচ্ছে আমাদের একটা প্রেডিকেটের মধ্যে এক্স হচ্ছে কিছু ভ্যারিয়েবল, সেটা হচ্ছে এই মানে কিছু নাম্বার অফ এক্সটা হচ্ছে কিছু, সবাই না, কিছু পার্সন যারা হচ্ছে এই পিতে আছে, এই প্রেডিকেটের মধ্যে আছে। কারণ পিটা যেকোনো কিছু হতে পারে। পিটা আমরা এর আগে অনেকগুলো প্রেডিকেট দেখলাম, যেকোনো কিছু হতে পারে। আর এক্সটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, আর দেয়ার এক্সিস্টটা হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার। ঠিক আছে? আমরা যদি বলি যে সাম স্টুডেন্টস আর সিক, এটা বলতে পারি। তার মানে কিছু স্টুডেন্ট আজকে অসুস্থ। তাই না? তার মানে সব স্টুডেন্ট অসুস্থ না, কিছু স্টুডেন্ট অসুস্থ। তাহলে এটাকে আমরা এই পিটা আমাদের কি হয়ে যাবে তখন? প্রেডিকেটটা হয়ে যাবে স্টুডেন্ট। তাই না? স্টুডেন্ট। এই সেম জিনিস আমরা যদি এভাবে রিপ্রেজেন্ট করি এরকম, এটা জাস্ট একটা এক্সাম্পল। এখন আমরা বলতে পারি যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে there exists x p of x এর জায়গায় আমরা সাবস্টিটিউট করে কি লিখব? p of c। সিটা কি? সিটা কিছুই না। আপনি চাইলে এখানে p of a লিখতে পারেন, p of b লিখতে পারেন। মানে আমাদের কাজটা হবে এই যে কিছু পার্সন যারা অসুস্থ তাদেরকে আলাদা করে দেয়া, তাদের একটা আলাদা নাম দেয়া। আপনারা বুঝতে পারলেন কিনা? মানে একটু ডিফারেন্ট করে দেখানো যে কিছু পার্সন, যেমন হচ্ছে কিছু স্টুডেন্ট আজকে অসুস্থ। আমরা আলাদা করে বললাম যে there exists x p of x, এটাকে জাস্ট আমরা আলাদা একটা নাম দিয়ে বললাম p of c। মানে এই তাদেরকে আলাদা করে দিলাম যে তারা হচ্ছে আজকে অসুস্থ, বা তাদের আজকে হয়তো কোনো কাজ আছে, যারা আজকে আসবেন। এই বিষয়গুলাকে আমরা বলতে পারি। তাহলে হচ্ছে এভাবে রিপ্রেজেন্ট করা যায়। যেটা আছে এই যে দেয়ার এক্সিস্ট এর সাথে যে ভ্যারিয়েবলটা আছে সেটা বাদ দিয়ে আমরা অন্য কোনো ভ্যারিয়েবল দিয়ে তাদেরকে সাবস্টিটিউট করলাম। আচ্ছা, এটা যদি বোঝা যায় তাহলে পরের সেন্টেন্সটা আমরা দেখি। পরের সেন্টেন্সটা দেখলে আরেকটু ভালোভাবে বোঝা যাবে। এখানে যেটা আছে সেটা হচ্ছে ফর অল অফ এক্স। এখানে কিন্তু সামনে ফর অল অফ এক্স ছিল না। ঠিক আছে? এখানে ফর অল অফ এক্স আছে আর হচ্ছে দেয়ার এক্সিস্ট ওয়াই তারপরে। আর একটা প্রেডিকেট আছে যেটা দুইটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে এক্স, একটা যেহেতু আমাদের কোয়ান্টিফায়ার দুটা, এজন্য আমাদের ভ্যারিয়েবলও দুটা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? তাই না? এটাকে এখন কিভাবে লিখা যায়? আমাদের কি করতে হবে? দেয়ার এক্সিস্ট ওয়াইটাকে তুলে দিতে হবে। আর আমাদের ওয়াই হচ্ছে দেয়ার এক্সিস্ট এর সাথে আছে। তার মানে এই যে ওয়াইটা, এটাকে আমাদের সাবস্টিটিউট করতে হবে অন্য কোনো ফাংশন দিয়ে। তাই না? তাহলে আমরা এটাকে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার এলিমিনেশন বলতে পারবো। তাহলে এটা আমাদের ঠিক থাকবে ফর অল অফ এক্স। আর পি প্রেডিকেটটা ঠিক থাকবে। এক্স যেহেতু ফর অল কোয়ান্টিফায়ার এর সাথে ছিল, এক্স নিয়ে কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে ওয়াই নিয়ে। ওয়াইটা কার সাথে আছে? দেয়ার এক্সিস্ট এর সাথে। তার মানে এটা আমাদের বাদ দিতে হবে। এটা বাদ দেওয়ার জন্য আমরা কি করব? ফাংশনটা আলাদা নেব। আর যেহেতু এটা একটু খেয়াল করেন, এটার সামনে কিন্তু ফর অল ছিল না। তাই না? এইজন্য আমরা কি করছি? প্রেডিকেটটা ঠিক রেখে আমাদের প্যারামিটারটা চেঞ্জ করে দিছি। আর এখানে যেহেতু ফর অল অফ এক্স বলে দেয়া আছে, সবার মধ্যে কিছু, এইজন্য আমাদের ভ্যারিয়েবলটা হচ্ছে এই যে সবার যে ভ্যারিয়েবলটা এক্স সেটা রাখতে হবে আর ফাংশনটা চেঞ্জ করে দিতে হবে। মানে ওয়াই এর জায়গায় আমরা একটা আলাদা করে একটা ফাংশন নিলাম। যেটাকে আমরা আলাদা করে দিলাম যে এক্স এর মধ্যে কিছু ওয়াই। এই এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই। এটা কিন্তু শুধুমাত্র ওয়াই এর পরিবর্তে না, এটা হচ্ছে দেয়ার এক্সিস্ট ওয়াই এর পরিবর্তে। দেয়ার এক্সিস্ট ওয়াই যেটা এই যে নাম্বার অফ ওয়াই কে ডিপেন্ড করছে সেটার পরিবর্তে আমরা লিখলাম এফ অফ এক্স। দেখেন সামনে কিন্তু আমরা দেয়ার এক্সিস্ট ওয়াইটা লিখিনি। তার মানে দেয়ার এক্সিস্ট ওয়াইটাকে তুলে দেওয়ার জন্য আমরা ওয়াই এর পরিবর্তে কি লিখলাম? এফ অফ এক্স। মানে আলাদা একটা ফাংশন লিখলাম, যেটা দিয়ে আমরা আলাদা করে বোঝালাম যে এই সব এক্স এর মধ্যে কিছু ওয়াই আছে। ঠিক আছে? এখন এটা যদি বোঝা যায় তাহলে থার্ডটা আরেকটু মনে হয় অ্যাডভান্স, সেটা আরেকটু দেখি। সেটা কি? এখানে দেখেন ফর অল অফ এক্স ছিল, তারপরে দেয়ার এক্সিস্ট ওয়াই ছিল। এখানে আরেকটা নাম্বার চলে আসছে, ফর অল অফ এক্স, ফর অল অফ ওয়াই, দেয়ার এক্সিস্ট জেড। ম্যাডাম, তারপরে হ্যাঁ, বলেন। ওই যে দেয়ার এক্সিস্ট এক্স মানে আপনি যে দাগটা দিচ্ছেন ও লাল লাইনের উপর একটা প্রথমটাই যেটা দেয়ার এক্সিস্ট এক্স পি অফ এক্স, হ্যাঁ এটা ছিল। এটা ইকুয়াল আমরা কি লিখলাম যে পি অফ সি। পি অফ সি, হ্যাঁ। এখানে তো
পি অফ সি, ওই সিটার ভেতরেই তো আমি এফ অফ সি লিখতে পারতাম এখানকার অনুসারে, না মানে দ্বিতীয় লাইনটার অনুসারে। দ্বিতীয় লাইনে আপনি খেয়াল করেন আপনার সামনে কিন্তু ফর অল অফ এক্স কোয়ান্টিফায়ারটা আছে, প্রথম লাইনে কিন্তু নাই। হ্যাঁ হ্যাঁ, প্রথম ফর অল প্রথম আছে। লাইনে প্রথম লাইনে যদি এরকম থাকতো ফর অল অফ এক্স, তাহলে এটা দেয়ার এক্সিস্ট এক্স আমি হতো না, এটা ভেতরে দেয়ার আরেকটা এক্সিস্ট ওয়াই। ফাংশন নিয়ে শুনে দিতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, মানে আরেকটা আচ্ছা, রিলেশন নিতে হবে আপনাকে তাহলে। বুঝতে পারছি। আচ্ছা, থার্ডটা দেখেন, থার্ডটা দেখলে আরো ক্লিয়ার হবে, আস্তে আস্তে ক্লিয়ার হবে। এটা একটু মানে কমপ্লেক্স মনে হয়, আসলেই কমপ্লেক্স, বাট একটু সিম্পলি বোঝার চেষ্টা করলে বোঝা যাবে। থার্ড এক্সাম্পলটা আমরা দেখি। থার্ডে হচ্ছে দুইটা ফর অল কোয়ান্টিফায়ার, একটা একটা হচ্ছে ওয়াই, আর এর সাথে Why? হচ্ছে দেয়ার এক্সিস্ট জেড। তাহলে আমাদের প্রেডিকেটের কোয়ান্টিফায়ার কয়টা হবে? তিনটা হবে। এফ অফ এক্স ওয়াই আছে। কোয়ান্টিফায়ার ঠিক না, প্যারামিটার এক্স ওয়াই জেড, তিনটা প্যারামিটার হলো। তাহলে আমাদের কাজটা কি হবে? এই দেয়ার এক্সিস্ট জেডটাকে বাদ দেয়া ঠিক না, তাকে সাবস্টিটিউট করা অন্য একটা ফাংশন দিয়ে। ঠিক আছে, তাহলে প্রথম দুটো আমাদের সেম, প্রথম দুটাকে নিয়ে আমাদের কোনো কাজ নাই। তারপর দেয়ার এক্সিস্ট জেডটা দেখেন এখানে নাই, এটাকে তুলে দেওয়ার জন্য আমরা কি করব? পি অফ এক্স ওয়াই, যেহেতু এক্স আর ওয়াই ফর অল এর সাথে আছে, এগুলোকে আমরা চেঞ্জ করব না। আর দেয়ার এক্সিস্ট জেড, যেটার পরিবর্তে আমরা কি লিখব? এফ অফ এক্স ওয়াই, কারণ এক্স ওয়াই আমাদের দুটা ফর অল আছে, এই জন্য আমরা দুটাকেই প্যারামিটার হিসেবে কমন নিতে মানে হবে, আগে যেটা ফর অল এর সাথে যেটা থাকবে সেটাই নিতে হবে। সেটাই নিতে হবে। হ্যাঁ, সেটাই নিতে হবে। এটা একটা এক্সাম্পল আমি দিই, এক্সাম্পলটা দিলে আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আপনাদের নাম্বার অফ স্টুডেন্ট 10 জন, ঠিক আছে? এখন আমি বললাম প্রথমটাতে বললাম যে আপনাদের মধ্যে কিছু 10 জনের মধ্যে 2 জন আজকে অসুস্থ বা 2 জন আজকে অ্যাবসেন্ট। সেটা প্রথম এক্সাম্পল হতে পারে। ঠিক আছে? দেয়ার এক্সিস্ট এক্স, পি অফ এক্স, এটাকে আমি সাবস্টিটিউট করে লিখলাম পি অফ সি। এখানে নাম্বার, এটা যদি নাম্বার হয় তাহলে এখানে বললাম যে আমি 2 জন আজকে অ্যাবসেন্ট। ঠিক আছে? এখন ধরেন আচ্ছা, পরেরটা হচ্ছে আপনাদের 10 জনের মধ্যে কিছু আজকে আছেন যারা হচ্ছে মেল, যারা ছেলে। ঠিক আছে? তাহলে এই 10 জনের মধ্যে কিছু আছে। এই 10 জন মানেই কিন্তু যে 10 জন তা কিন্তু না, 2 জন কিন্তু অ্যাবসেন্ট। তার মধ্যে হচ্ছে 8 জন। তাই না? 8 জনের মধ্যে কিছু আছে যারা আপনারা ছেলে। ঠিক আছে? আবার এই 8 জনের মধ্যেই আবার ধরেন যে কিছু আছে যারা মেয়ে। সব ছেলের মধ্যে কিছু ছেলে আছেন যাদের বয়স হচ্ছে 20 আপ। মানে এরকম যদি সেন্টেন্স হয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এই 8 জনের মধ্যে আপনারা কিছু আছেন যারা ছেলে বা কিছু আছেন যারা মেয়ে। ঠিক আছে? এখন এই 8 জনের মধ্যেই আবার সব ছেলে, ধরেন 6 জন ছেলে আপনারা, সব ছেলের মধ্যে কিছু ছেলের বয়স হচ্ছে 20 এর উপরে বা 20 এর নিচে, তখন দেয়ার এক্সিস্ট জেড। কিছু ছেলের বয়স ধরেন যে 4 জনের বয়স আপনাদের হচ্ছে 20 এর উপরে। এই ধরনের সেন্টেন্স যখন হবে তখন আমরা এভাবে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? সবার মধ্যে কিছু, তার মধ্যে কিছু। ঠিক আছে? বুঝতে পারছি। বোঝা গেছে কি? প্রথম সেন্টেন্সটা যদি জি। হয় সবগুলো মানে আজকে সবার মধ্যে, এই প্রথমটা 10 জন। তারপরে 10 জনের মধ্যে আমরা দেখলাম যে 2 জন অ্যাবসেন্ট। তাহলে সব বলতে কি থাকলো? 8 জন। তাই না? 8 জনের মধ্যে কিছু আছে যারা ছেলে বা কিছু আছেন যারা হচ্ছে আপনারা জব করেন, জব হোল্ডার। তাই না? আবার জব হোল্ডারদের মধ্যে ধরেন যে আপনারা 8 জনের মধ্যে 6 জন জব হোল্ডার। তাদের মধ্যে আপনারা 4 জন হচ্ছেন ধরেন যে আপনারা সিএসসি রিলেটেড জব করতেছেন। আর 2 জন হচ্ছে অন্য জব করতেছেন। এই ধরনের বিষয়গুলা। এখন কি বোঝা গেছে? একটু হলে ক্লিয়ার হয়েছে? জি মানে ম্যাম, বুঝতে পারছি। সবার মধ্যে সব, তার মধ্যে কিছু, এই বিষয়গুলো একটু কনফিউজ হয়ে যাচ্ছে। আর যে কিছু আছে সেই কিছু কিন্তু অবশ্যই এই দুটার সাথে রিলেটেড। এই কিছু কিন্তু এইটা না, এই কিছু না। যারা অ্যাবসেন্ট তাদেরকে কিন্তু আমরা টোটালি বাদ দিয়ে দিচ্ছি। এই যে 8 জন, 8 জনের মধ্যে 6 জন, 6 জনের মধ্যে আবার 4 জন। তাই না? এখানে যেহেতু আমরা 8 জনের মধ্যে 6 জনকে নিচ্ছি, এই 6 জন আবার প্রথম কি যেটা ধরবে ওইটার ভিতরে আস্তে আস্তে ডিভাইড করবে, বিভিন্ন ভাবে ডিভাইড বিভিন্ন করে, ক্যাটাগরিতে তার ডিভাইড মানে করবে। এই যে 4 জন, এই 4 জন কিন্তু এই 8 জনের মধ্যে 6 জনের মধ্যেও আছে। তাই না? এই জন্য আমরা এই প্যারামিটার দুটাকে বাদ দিতে পারবো না। মানে ফর অল এর যে সাথে প্যারামিটারটা থাকবে, দেয়ার এক্সিস্টের এই প্যারামিটারটা তারা কিন্তু তার মধ্যেই আছে। তো এটাকে আমরা বাদ দিতে পারবো না। তাদের যে প্যারামিটারটা থাকবে সেটা আমরা ফাংশন আলাদা লিখবো, বাট প্যারামিটারটা সেম রাখবো।
আর যদি তারা না থাকে, যদি বলা হয় যে ফর অল নাই, তাহলে আমরা নিজেদের মতো করে একটা ফাংশন নেম নিতে পারি বা নিজেদের মতো করে আমরা একটা ভ্যারিয়েবল চেঞ্জ করতে পারি। বুঝতে পারছেন কি? জি আচ্ছা আচ্ছা, এটা যদি বোঝা যায় তাহলে এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে আর একটু ক্লিয়ার করার জন্য। এখানে আবার দেখেন ফর অল এর সামনে হচ্ছে দেয়ার এক্সিস্টস আছে। এখানে শুরুতেই ফর অল দিয়ে শুরু করেনি, দেয়ার এক্সিস্টের মধ্যে আবার হচ্ছে ফর অল, মানে কিছুর মধ্যে সব হয় না, যে ধরেন যে আমি বললাম যে এখান থেকে কিছু স্টুডেন্ট যাদের মধ্যে সবাই, এরকম এক্সাম্পল হতে পারে, তাই না? আমার স্টুডেন্ট আছে 10 জন, জনের মধ্যে 8 জনকে আমি নিলাম, যাদের মধ্যে আমি সবাইকে নিচ্ছি। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে কি হতে পারে, দেয়ার এক্সিস্ট ইউ, প্রথমেই আমি কিছু স্টুডেন্টকে নিলাম, আলাদা করে নিলাম একেবারে, দেয়ার এক্সিস্ট ইউ ফর অল ভি, ফর অল এক্স, আবার দেয়ার এক্সিস্ট ওয়াই। ঠিক আছে, এখন ওদের মধ্যে এটার থেকে আবার আলাদা করলাম। আবার আলাদা করলাম। ঠিক আছে, তারপরে হ্যাঁ। প্রেডিকেটটা হচ্ছে পি, প্রেডিকেটের প্যারামিটার হচ্ছে এফ অফ ইউ ভি এক্স ওয়াই আর ইমপ্লাইজ কিউ ইউ ভি ওয়াই। মানে আমরা খুবই জটিল একটা এক্সাম্পলে চলে আসছি। আমরা আপাতত সেন্টেন্স চিন্তা না করে শুধুমাত্র দেখি যে আমাদের দেয়ার এক্সিস্ট কোথায় কোথায় আছে। দেয়ার এক্সিস্ট আছে হচ্ছে এই যে ইউ আর ওয়াই তে, তাই না? এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, ম্যাম আপনি কেটে যে যাবে, এখন নতুন করে জয়েন করব কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আচ্ছা। আরেকবার জয়েন করেন, আমি এখান থেকে আবার স্টার্ট করতেছি।